নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আমি পরিণীতা আজ আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি গল্প। আজকের নিবেদন সাহিত্যিক শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি বিখ্যাত গল্প তুতেনখামেনের গুপ্তধন। মিশরীয় সভ্যতা, মমি, পিরামিড, ফেরাও, এইসব নিয়ে তো আর গল্পের শেষ নেই। এটি তার মধ্যেই একটি। তাহলে ঝটপট শুনে নাও আজকের গল্প। প্রথম বিশ্বযুদ্ধের আগের বছর 1913 খ্রিস্টাব্দের 13 এপ্রিল লন্ডন শহর থেকে প্রায় 60 মাইল দূরে একটি ছোট্ট সুন্দর গ্রাম ব্লুবার্ড। সেখানে ছুটি কাটাচ্ছেন লর্ড কারনারভান, ইংল্যান্ডের হাউস অব লর্ডসের একজন সম্মানিত সদস্য তিনি। তার গ্রামের এই বাড়িটির নাম ইজিপ্ট বা মিশর নামে বাড়ির নাম রাখার কারণ লর্ড কারনারভান একজন পুরাতত্ত্ববিদ এবং বিশেষ করে মিশরের প্রাচীন সভ্যতা নিয়ে খুব মাথা ঘামান। মমি, পিরামিড এবং আরও নানান বিস্ময়কর কীর্তির প্রতি তার কৌতূহলের শেষ নেই। ইজিপ্টের বারান্দায় বসে সেদিন তিনি খবরের কাগজ পড়ছিলেন। সেদিনকার ডাকে একটি পত্রিকা এসেছে, ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। তার একটা বিশেষ খবর খুব মন দিয়ে পড়ছিলেন। ডেভিস নামে একজন খামখেয়ালি দুর্দান্ত প্রকৃতির মানুষ আছেন লন্ডনে। প্রায়ই তিনি দুর্গম জায়গায় দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। কমাস আগে ডেভিস আফ্রিকার কঙ্গো অঞ্চলের গহন অরণ্যে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরতে ঘুরতে পরে মিশরে আসেন। মিশরে এসে সম্প্রতি তিনি প্রাচীন কিছু জিনিস দৈবাত কুড়িয়ে পেয়েছিলেন। মিশরের একটা রুক্ষ পাহাড়ি অঞ্চলে মাটির তলা থেকে প্রাচীন রাজা বা ফেরাওদের কবর, মমি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। পুরাতাত্ত্বিকরা এই অঞ্চলের নাম দিয়েছেন ভ্যালি অব দি কিংস, অর্থাৎ রাজারাজরার উপত্যকা। এই উপত্যকায় ঘুরতে ঘুরতে ডেভিস হঠাৎ একটি ধসে পড়া টিলার ফাটলে কয়েকটা হাঁড়ি দেখতে পান। হাঁড়িগুলো পোড়া মাটির, গায়ে চমৎকার কারুকার্য আছে, মুখের ঢাকনা সিল করা। শিলমোহরে যাদের নাম আছে তারা কিন্তু ফেরাও নন, পুরুত ঠাকুর। প্রাচীন মিশরে দেব দেবীর পূজারী পুরুত ঠাকুররা খুব প্রতাপশালী ছিলেন। ফেরাও তাদের পরামর্শেই চলতেন। ডেভিসের কুড়িয়ে পাওয়া হাঁড়িতে যাদের শিলমোহর আছে তারা তুতেনখামেন নামে একজন রাজার পুরুত। এই তুতেনখামেন নামটা থাকায় লন্ডনের পণ্ডিত মহলে হইচই পড়ে গেছে। তুতেনখামেন ছিলেন বয়সে কিশোর একজন ফেরাও। সিংহাসনে বসার পর কিছুমাত্র দিনের মধ্যেই তিনি মারা যান। পুরনো আমলের গ্রিক পণ্ডিতদের পুঁথিতে তার কথা জানা গিয়েছিল। তাছাড়া ওই রাজারাজার উপত্যকায় প্রাচীন ফেরাও যুগের যেসব ফলক পাওয়া গিয়েছিল তাতেও তার উল্লেখ ছিল। কিন্তু ওই উপত্যকা তন্ন তন্ন করে খুঁজে তার কবর বা মমি কিছুই পাওয়া যায়নি। অমন তন্ন তন্ন করে খোঁজার একটা কারণও ছিল। গ্রিক পণ্ডিতদের লেখায় তো বটেই, সেই পুরনো ফলকেও স্পষ্ট লেখা ছিল তুতেনখামেনের মৃত্যুর পর তার মৃতদেহ সে আমলের প্রথা অনুসারে মমি করা হয় এবং মমির সঙ্গে সমাধিকক্ষে অজস্র মণিমুক্তা হীরা জহরত রাখা হয়। বলাই বাহুল্য, এই গুপ্তধনের লোভেই এত খোঁজাখুঁজি। শুধু পুরাতাত্ত্বিক পণ্ডিতরা নন, অনেক ধনলোভী দুর্দান্ত প্রকৃতির মানুষ, এমনকি চোর ডাকাতরাও রাজারাজরার উপত্যকা চষে ফেলেছে। কিন্তু তুতেনখামেনের কবরের কোনো হদিশ পায়নি কেউ। শেষটা সবাই ধরেই নিয়েছিল তুতেনখামেন নামে কোনো ফেরাও ছিলেনই না, ওটা সির্ফ বানানো গল্প। কিন্তু ডেভিসের পাওয়া হাঁড়িতে তুতেনখামেনের পুরুতদের শিলমোহর পাওয়া গেল এতদিনে। তাহলে বোঝা যাচ্ছে সত্যি ওই নামে একজন ফেরাও ছিলেন। তার চেয়ে বড় কথা, হাঁড়িগুলো শিল ভেঙে ঢাকনা খোলা হয়েছে লন্ডন জাদুঘরে। ডেভিস ওগুলো জাদুঘরে জমা দিয়েছেন। ইংল্যান্ডের আইনের এই রীতি। পৃথিবীর যেখানেই হোক, কোনো ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যের প্রজা প্রাচীন কোনো জিনিস কুড়িয়ে পেলে কিংবা উদ্ধার বা আবিষ্কার করলে তা জাদুঘরে জমা দিতেই হবে।
নয়তো জেল খাটতে হবে। ডেভিস তাই ওগুলো জমা দিতে বাধ্য হয়েছেন। এখন দেখা যাচ্ছে হাঁড়ির ভেতরে ভাঁজ করা পোশাক রয়েছে। এই পোশাক পুরুতরা রাজা সব যাত্রার সময় পরতেন। তার মানে তুতেন খামেনের মৃত্যুর পর তাকে কবরে নিয়ে যাওয়ার সময় পুরুতরা এই পোশাক পরেছিলেন। তারপর প্রথমত সেগুলো খুলে হাঁড়িতে ভরেছিলেন, মুখে শিল এঁটে দিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই তুতান খামেনের কবরও কোথাও আছে। ডেভিস যেখানে হাঁড়িগুলো পেয়েছেন তারই কাছাকাছি কোথাও আছে। অথচ ডেভিস তা না খুঁজে হাঁড়িগুলো নিয়ে মিশর থেকে চলে এসেছেন। কেন চলে এসেছেন? লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ বলেছেন, ডেভিস যখন রাত দুপুরে আমার বাড়িতে এসে আমার ঘুম ভাঙিয়ে ওঠালো, তখন আমি ওর চেহারা দেখে অবাক হলাম। কি যেন আতঙ্কে ঠক ঠক করে কাঁপছে। আমি প্রশ্ন করে তার মুখে বেশি কিছু জানতে পারলাম না। শুধু কোনো রকমে বললে, এগুলো ভুতুরে জিনিস, এর মধ্যে নাকি ভূত প্রেত আছে। মিশর থেকে লন্ডন অব্দি আনতে তার নার্ভে চূড়ান্ত হয়েছে, তাই আপদ বিদায় করে বাঁচতে চায়। এই বলে ডেভিস তক্ষুনি চলে গেল। আমি হাঁড়িগুলো সাবধানে একটা ঘরে তালা বন্ধ করে রাখলাম। পরদিন সকালে শুনি ডেভিস রাস্তায় মরে পড়ে আছে। তার লাশ মর্গে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা মৃত্যুর তেমন কোনো কারণ খুঁজে না পেয়ে বলেছেন হার্ট ফেল। আমার অবাক লাগে, দৈত্যের মতো বলশালী এবং দুঃসাহসিক মানুষ ডেভিস। তার বিচিত্র কীর্তিকলাপের কথা কে না জানেন, অথচ সে হার্ট ফেল করে রাতারাতি মারা পড়ল, এবং আমার কাছ থেকে যাওয়ার পরই। এর কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা সত্যিই রহস্যময়। পুলিশের গোয়েন্দা দপ্তর, স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা অবশ্য তদন্ত করে দেখছে। সাংবাদিকরা অধ্যক্ষকে প্রশ্ন করেন, আচ্ছা স্যার, হাঁড়িগুলো আপনার জিম্মায় আসার পর কোনো অদ্ভুত কিছু ঘটেছে কি? অধ্যক্ষ বললেন, না, ওগুলো আমি যথারীতি পরদিনই জাদুঘরে নিয়ে গিয়ে রেখেছি, কিন্তু সেখানে কোনো ভুতুরে ব্যাপার ঘটেনি। নানা দেশের সেরা পুরাতাত্ত্বিক পণ্ডিতদের হাঁড়িগুলো এবং পুরুতদের পোশাক আশাক পরীক্ষা করে দেখতে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং তারা এখন এ কাজে ব্যস্ত। লর্ড কার্নারভান ইলাস্ট্রেটেড লন্ডন নিউজের এই বিস্তারিত খবরটা পড়ে উত্তেজিত হয়ে উঠলেন। তুতান খামেন সম্পর্কে জানার জন্য তার কৌতূহল অনেক দিনের। প্রচুর পুঁথিপত্র হাতড়েছেন। ইউরোপ ও আমেরিকার জাদুঘরে বা পুরাদ্রব্যের সংগ্রহশালায় গিয়ে খোঁজাখুঁজিও করেছেন। রোমের প্রখ্যাত আর্কাইভে পুরনো পুঁথিশালায় 5 বছর ধরে পুঁথি পড়ে এসেছেন, যদি তুতান খামেনের কবরের কোনো খোঁজ খবর পান, কিন্তু পাননি। এতদিন ডেভিস যদি বা একটা ক্ষীণ সূত্র পেল, সে অতর্কিতে মারা পড়ল। ঠিক কোন জায়গায় ওগুলো পাওয়া গেছে তা তার মুখেই জানা যেত, কিন্তু সে রাস্তা একেবারে বন্ধ হয়ে গেল। লর্ড কার্নারভান তখনই অল্প কিছু খেয়ে নিয়ে তার মোটর গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লেন। লন্ডনের দিকে প্রচণ্ড গতিতে চলতে থাকলো তার গাড়ি। মাইল 10 চলার পর হঠাৎ গাড়ির কলকবজা বিগড়ে গেল। ভাগ্যিস একটু তফাতে একটা গ্যারেজ ছিল। গ্যারেজের লোকেরা ঠেলতে ঠেলতে নিয়ে গেল। গাড়ি সারিয়ে চালু করতে ঘন্টা 3 লেগে গেল। গ্যারেজের মালিক একটু হেসে বলল, স্যার, আজ দিনটা শুভ নয়। মশাই বেরোবার আগে কি তারিখটা লক্ষ্য করেননি? আজ অপয়া 13, আনলাকি 13। লর্ড কার্নারভান রেগে বললেন, ওসব আমি মানি না, হে, বুঝলে? লোকটি মুচকি হেসে বলল, ঠিক আছে, ভালো ভালো পৌঁছন, তবে কিছু বেগতিক ঘটলে আমাকে যেন সাপ দেবেন না। লর্ড কার্নারভান আবার স্টিয়ারিং ধরে স্পিড বাড়িয়ে দিলেন গাড়ির। লন্ডনের আধা আধি পথ এসেছেন।
আবার হঠাৎ ঘর ঘর করতে করতে থেমে গেল গাড়ি। আবার গ্যারেজ খুঁজতে বেরোতে হতে হলো। সঙ্গে চাকর না নিয়ে এসে কি যে ভুল করেছেন, এখন আর পস্তানো বৃথা। তো যাই হোক, এইভাবে রাস্তায় দুবার গাড়ি বিগড়ে যাওয়ায় লন্ডন পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল তার। সন্ধ্যার মুখে কুয়াশা ঘন হয়ে উঠেছে, বাতি জ্বলেছে সদ্য, কিন্তু রাস্তাঘাট ঘরবাড়ি অস্পষ্ট হয়ে পড়েছে। আজ আর জাদুঘরে ঢোকা যাবে না, কখন বন্ধ হয়ে গেছে। বিরক্ত মুখে লর্ড কার্নারভান গাড়ি চালাচ্ছেন। এক সময় হঠাৎ দেখতে পেলেন সামনে আবছা একটা গাড়ি আসছে। গাড়িটা ঘোড়ার গাড়ি। দেখতে দেখতে গাড়িটা এসে পড়ল, কিন্তু আতঙ্কে লর্ড কার্নারভান দেখলেন ঘোড়ার গাড়িটা তার গাড়ির দিকেই সোজা ছুটে আসছে। জোরে হর্ন বাজালেন তিনি, কিন্তু না, এই এসে পড়ল। লর্ড কার্নারভান ব্যস্ত হয়ে গাড়ির মুখ ঘুরিয়েই ব্রেক চাপলেন। সঙ্গে সঙ্গে তার গাড়ি উল্টে গিয়ে পাশের একটা খানায় পড়ল। প্রচন্ড আঘাতে অচৈতন্য হয়ে পড়লেন তিনি। লোকজন দৌড়ে এলো চারপাশ থেকে। ততক্ষণে ঘোড়ার গাড়িটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। তারা সাংঘাতিক আহত লর্ড কার্নারভানকে হাসপাতালে পৌঁছে দিল। লর্ড কার্নারভানের জ্ঞান ফিরল 3 দিন পরে, কিন্তু তারপর তিনি যা বললেন শুনে তো ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে ভাবলেন, এই রে, দুর্ঘটনার ধাক্কায় লর্ড সাহেবের মাথার গোলমাল হয়ে গেছে। লর্ড বললেন, ঘোড়ার গাড়িটার ঘোড়াগুলো কালো রঙের, কোচওয়ানের পরনে ছিল মিশরের প্রাচীন পোশাক। আরোহীকে অস্পষ্টভাবে দেখেছি, মনে হয়েছে তার মাথার ফেরাওয়ের মুকুট ছিল। হাউস অব লর্ডসের সদস্য বলে কথা, তার চিকিৎসার কোনো ত্রুটি হবে না। তাকে নিয়ে যাওয়া হলো মানসিক ব্যাধির ওয়ার্ডে। খ্যাতিমান মনস্তত্ত্ববিদ ডাক্তাররা নানাভাবে পরীক্ষা করে দেখে বললেন, না, লর্ড সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তবে সেই ঘোড়ার গাড়ির ব্যাপারটা যেভাবে বর্ণনা করছেন তাতে বোঝা যায় উনি তখন হ্যালুসিনেশনে আচ্ছন্ন ছিলেন, অর্থাৎ চোখের ভুল। মিশর সংক্রান্ত খবর পড়ে দ্রুত লন্ডনে ফিরে আসছিলেন এবং সারা পথ মাথায় ওই নিয়েই চিন্তা ছিল। তাই কুয়াশা এবং আবছা অন্ধকারে ঘোড়ার গাড়িটা দেখে ওই ভুল করে ফেলেছেন। ভুলের ফলেই উনি তাড়াতাড়ি ব্রেক চাপেন এবং গাড়ি স্বাভাবিকভাবেই উল্টে যায়। এমনও হতে পারে হ্যালুসিনেশনের ফলে আতঙ্কে গাড়িটা ঘুরিয়ে দিয়েছিলেন খানার দিকেই। লর্ড কার্নারভান সুস্থ হয়ে বাড়ি ঢুকলেন, কিন্তু এবার তার ব্যক্তিগত চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখে বললেন, সামনে শীতকালটা আপনার শরীরের পক্ষে বিপজ্জনক হওয়ার আশঙ্কা আছে, তাই ওই সময় আপনার কোনো গ্রীষ্মপ্রধান দেশে গিয়ে থাকা উচিত। বন্ধুরা পরামর্শ দিলেন ভারতে যেতে, কিন্তু লর্ড কার্নারভান আনন্দে নেচে উঠলেন। মিশরও তো গ্রীষ্মপ্রধান দেশ, তিনি মিশরেই যাবেন। নিছক বেড়াতে যাবেন না, হ্রদ দেখা, কলা বেচার মতো মিশরে গিয়ে পুরাতাত্ত্বিক অভিযানে নামবেন। সেই রাজারাজরার উপত্যকায় তন্ন তন্ন করে অনুসন্ধান চালাবেন। কোথায় ডেভিস হাড়িগুলো পেয়েছিল খুঁজে বার করবেন। মাটি খুঁড়তে তো হবেই, এজন্য লোকজন দরকার, অভিজ্ঞ তদন্তকারীও চাই। এজন্য প্রচুর টাকাও দরকার, ইংল্যান্ডের দরবার থেকে অনুমতিও দরকার। লর্ড কার্নারভানের দুটোরই কোনো অসুবিধা ছিল না। তিনি সদলবলে মিশরের ভ্যালি অফ কিংসে গিয়ে তাঁবু পাতলেন। এদিকে যেদিন লর্ড কার্নারভান দুর্ঘটনায় আহত হন, সেদিনই আরেকটি বিচিত্র ঘটনা ঘটেছিল। হাওয়ার্ড কার্টার নামে এক যুবক চাকরির খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছে। লেখাপড়া মোটামুটি করেছে, কিন্তু তার ঝোঁক ছবি আঁকাতে, বিশেষ করে ড্রয়িংয়ে তার হাত বেশ পাকা। তখনকার দিনে কলকারখানার ব্যাপারে ড্রয়িং জানা লোকের দরকার হতো, এখনো হয়, কিন্তু নিছক ড্রয়িংয়ের হাত থেকেই তো চাকরি পাওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যাও পেটে থাকা যায়।
কার্টারে সেসব কিছু ছিল না। 1913 সালের 13ই এপ্রিল কার্টার মনমরা হয়ে বসে আছে ভিক্টোরিয়া পার্কে, একটা গাছের তলায়। হতাশায় সে ভেঙে পড়েছে। মনে মনে সংকল্প করেছে আত্মহত্যা করে বেকার জীবনে যন্ত্রণা থেকে নিষ্কৃতি সে খুঁজে নেবে। জায়গাটা একেবারে নির্জন। এক সময় সে তৈরি হয়ে উঠে দাঁড়ায়। গাছের ডালে মাফলার বেঁধে ফাঁস বানাবে এবং ঝুলে পড়বে। গাছে চড়তে যাচ্ছে, হঠাৎ কে পেছন থেকে হো হো করে হেসে উঠল। ঘুরে দেখলো একটা পাগলাটে চেহারার বুড়ো ভিখিরি গোছের লোক কখন এসে দাঁড়িয়েছে পেছনে এবং তার দিকেই তাকিয়ে হাসছে। কার্টার ক্ষোভে ও রাগে বলে উঠল, দাঁত বের করার কি আছে এতে? বুড়ো বলল, আছে বই কি, আলবাত আছে। এই তাজা জোয়ান বয়সে এমন মরার শখ দেখলে হাসি পাওয়ারই কথা। কার্টার একটু অবাক হয়ে বলল, মরতে যাচ্ছি কে বললো আপনাকে? দেখেই বোঝা যায়। বুড়ো এসে কার্টারের কাঁধে হাত রেখে বলল, শোনো বাচ্চা, তোমাকে একটা ভালো খবর দিই। যে জন্য মরতে যাচ্ছ তার একটা সুব্যবস্থা হয়ে যাবে। তুমি এক্ষুনি চলে যাও লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ মশাইয়ের কাছে, গিয়ে বলো বেন্নেস আমাকে পাঠিয়েছেন। আমি ড্রয়িং এর কাজটা ভালোই পারি। ব্যাস, দেখবে তোমার চাকরি তো হয়েই যাবে, উপরন্ত এই থেকে তুমি পৃথিবীর একদিন নামী লোক হয়ে উঠবে। যাও যাও, এক্ষুনি চলে যাও। কার্টার হাঁ করে তাকিয়েছিল ওর মুখের দিকে। এসব কথা শুনে সে তো খুবই অবাক। এই লোকটা কেমন করে তার সব কথা জানলো? কে? লোকটার পোশাকের দিকে এতক্ষণে চোখ গেল কার্টারের। এমন অদ্ভুত পোশাকও সে কোশমিন কালে দেখেনি। পোশাকটা ছেঁড়া খোড়া এবং নোংরা বটে, কিন্তু একসময় দামি ছিল। কেমন একটা বিশ্রী দুর্গন্ধ নাকে লাগছে। কার্টার বলল, তুমি নিশ্চয়ই পাগল টাগল বটে, যাও, বিরক্ত করো না। লোকটা ওর কাঁধ ছেড়ে দিয়ে ফের হো হো করে হেসে বলল, পাগলকে পায়ে ঠেলতে নেই বাছা। যা বললাম শুনলে বরাত খুলে যাবে। এখন মানা না মানা তোমার ইচ্ছে। বলে সে হনন করে চলতে শুরু করলো এবং ঝোপঝাড়ের আড়ালে মিলিয়ে গেল। কার্টার অবাক হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর তার মনে হলো, দেখাই যাক না ওর কথা সত্যি না মিথ্যে। সে পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেল জাদুঘরে। সেখানে কর্মচারীদের কাছে জিজ্ঞাসা করে জানলো সত্যিই একজন ভালো ড্রয়িং জানার লোক খোঁজা হচ্ছে। কার্টার অধ্যক্ষ মশাইয়ের সঙ্গে দেখা করার অনুমতিও পেয়ে গেল। অধ্যক্ষ বললেন, কি চাই? আগে বেন্নেস নামে একজন বুড়ো ভদ্রলোক আপনার কাছে আসতে বললেন, তাই এলাম। আপনারা নাকি ড্রয়িং জানার লোক খুঁজছেন? কার্টার জানালো। অধ্যক্ষ ভুরু খুঁজকে বললেন, কে বললে? বেন্নেস। বেন্নেস? সে আবার কে? কেমন চেহারা বলো তো? কার্টার তার চেহারা এবং পোশাকের মোটামুটি একটা বর্ণনা দিল। ঘরে অধ্যক্ষ আর 3 জন ভদ্রলোক বসেছিলেন। তারা মুখ চাচাই করছিলেন। তাদের চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠেছে। কার্টার বলল, আপনি কি তাকে চেনেন না স্যার? অধ্যক্ষ একটু হেসে বললেন, তুমি নিশ্চয়ই রসিকতা করছো যুবক। একজন বেন্নেসকে আমি এবং এই ভদ্র মহোদয়েরা চেনেন বটে, কিন্তু সে চেনাও মাত্র দিন 2 আগে। তবে ঘরে 3 জন ভদ্রলোকই হেসে উঠলেন। অধ্যক্ষকে থামতে দেখে কার্টার জিজ্ঞাসা করল,
তবে কি স্যার? অধ্যক্ষ হঠাৎ টেবিলের সামনে ঝুঁকে ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, এ রসিকতার অর্থ কি? কার্টার অপ্রস্তুত হয়ে বলল, আমি রসিকতা করিনি স্যার, সত্যি বলছি। মাত্র কিছুক্ষণ আগেই ভিক্টোরিয়া পার্কে ওর সঙ্গে দেখা হলো। ঈশ্বরের দিব্যি। ঘরের একজন ভদ্রলোক এবার বললেন, আরে শোনো ভাই, ব্যাপারটা খুলেই বলি। বেন্নেস নামে একজন পুরুষ ছিলেন 5,000 বছর আগে মিশরে। তিনি ছিলেন ফেরাও তুতেনখামেনের পুরুষ। সম্প্রতি 2 দিন হলো ডেভিস নামে এক অভিযাত্রী মিশর থেকে কিছু জিনিস এনেছেন। তার মধ্যে কয়েকটা মাটির হাঁড়ি আছে। একটা হাঁড়ির ঢাকনায় ওই বেন্নেসের শিলমোহর আছে এবং ভেতরে আছে তার পোশাক। রাজার সব যাত্রায় বেন্নেস সেই পোশাক পরেছিলেন। এবার বুঝতে পারছো তো কেন অধ্যক্ষ ক্রুদ্ধ হয়েছেন? কাটা শিউরে উঠল। সর্বনাশ! তাহলে কি সে বেন্নেসের ভূতের সঙ্গে তার পার্কে দেখা হয়েছিল? কাঁধে হাত রেখেছিল যেখানে, সেখানটায় এতক্ষণ রক্ত জমে গেছে মনে হলো। এরপর অতি কষ্টে এবং কাঁপতে কাঁপতে সে বলল, দয়া করে আমাকে বেন্নেসের পোশাকটা একবার দেখাবেন। পোশাক পাশের টেবিলেই ছিল। ওরা 3 জনেই পুরাতাত্ত্বিক, পরীক্ষা করছিলেন এতক্ষণ সেগুলো। কাটারকে পোশাক দেখিয়ে দিতেই কাটার অস্ফুট চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সমসাময়িক পত্রপত্রিকা এবং বইয়ের বিবরণে দেখা যায় কাটারকে লন্ডন জাদুঘরের কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ড্রয়িংয়ের কাজে নিযুক্ত করেছিলেন। তার কাজটা ছিল এই, মিশরের ভ্যালি অব দি কিংসে পাওয়া অজস্র ফলকের চিত্রলিপি পুরাতাত্ত্বিকরা পেন্সিলে স্কেচে নকল করতেন। কাটার তাতে কালি বুলিয়ে স্পষ্ট করতেন। তারপর সেগুলো বিভিন্ন দেশের পণ্ডিতদের কাছে পাঠোদ্ধারের জন্য পাঠানো হতো। কার্টারের মনে মিশরের প্রাচীন সভ্যতা সম্পর্কে ক্রমশ তীব্র কৌতূহল জেগে উঠেছিল। তখন সে জাদুঘরে বসেই পড়াশোনায় মন দিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, চলল 1918 পর্যন্ত। সেই ডামাডোলের মধ্যে 1917 সাল পর্যন্ত 4 বছর ধরে ড্রয়িং বিশারদ কাটার মেতে রইল পুরনো বই নিয়ে। প্রাচীন মিশর তাকে পেয়ে বসেছিল। বিশেষ করে পুরুষ বেন্নেসের সেই অদ্ভুত আবির্ভাব কাটারকে রহস্যের গোলক দাঁধায় ঘুরিয়ে মারছিল। 1917 সালে কাটার আর স্থির থাকতে পারল না। অধ্যক্ষের সঙ্গে ততদিনে তার স্নেহের সম্পর্ক গড়ে উঠেছে। কাটার বলল, আমি মিশরে গিয়ে তুতেনখামেনের কবর খুঁজে বার করব, আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিন। অনেক সাদাসাদির পর অনুমতি পাওয়া গেল। তবে অধ্যক্ষ বললেন, দেখো বাবা, তুমি কিন্তু পুরাতাত্ত্বিক হিসাবে পণ্ডিত সমাজে স্বীকৃত নও, তাই তোমাকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া যাবে না। বরং অন্য উপায়ে সে ব্যবস্থা করছি। তুমি আমার চিঠি নিয়ে চলে যাও মিশরে। এখানে লর্ড কার্নারভান 4 বছর ধরে অনুসন্ধান চালাচ্ছেন। তুমি তার সঙ্গে দেখা করো, তার দলে থেকেই তুমি তোমার কাজ করতে পারবে। কাটার তার চিঠি নিয়ে চলে এলো মিশরে। ভ্যালি অব দি কিংসে পাহাড়, মরু ও রুক্ষ অনুর্বর এলাকায় লর্ড কার্নারভানের তাঁবু খুঁজে বের করলো। লর্ডও খুশি হলেন এই মেধাবী বুদ্ধিমান যুবককে পেয়ে। দ্বিগুণ উদ্যমে তন্ন তন্ন করে খোঁজ শুরু হলো। যেখানেই সন্দেহ হয় সেখানেই মাটি খোঁড়া চলতে থাকে, কিন্তু তুতেনখামেনের কবরের কোনো পাত্তা পাওয়া যায় না। অথচ কার্টারের বিশ্বাস ভিক্টোরিয়া পার্কে সেই অদ্ভুত রহস্যময় ঘটনার মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত আছে। কার্টারই একদিন না একদিন তুতানখামেনের কবর ঠিক আবিষ্কার করতে পারবে। 1922 সাল পর্যন্ত খোঁড়াখুঁড়ির কাজ চলল, কিন্তু সব নিষ্ফল হলো। লর্ড কার্নারভান এতদিন ক্লান্ত হয়ে পড়েছেন। 9 বছর ধরে পড়ে আছেন এই উপত্যকায়। অজস্র টাকা কড়ি খরচ হয়েছে। লন্ডন জাদুঘরের সাহায্য প্রচুর পেয়েছেন, কিন্তু সবই চলে গেছে। এবার বললেন, থাক, স্বদেশে ফিরে যাই। তুতানখামেনের কবর সম্ভবত আর খুঁজে পাওয়া যাবে না।
কার্টার বলল, যদি অনুগ্রহ করে আর একটা বছর সময় দেন, আমি কথা দিচ্ছি তুতানখামেনের কবর আমি আবিষ্কার করবই। লর্ড কার্নারভন বিরক্ত হয়ে বললেন, তুমি ফেরাওয়ের গুপ্তধনের লোভে পাগল হয়ে উঠেছ দেখছি। না লর্ড, কার্টার মিনতি করে বলল, ধনরত্নের প্রতি একটুও লোভ নেই আমার। আমি এ কথাও দিচ্ছি, যদি তুতানখামেনের গুপ্তধন আবিষ্কার করতে পারি, তার থেকে এক কণাও আমি নেব না। আমাকে বিশ্বাস করুন। লর্ড কার্নারভন শুনলেন না। পরদিনই চলে যাবেন ঠিক করলেন। জিনিসপত্র বাঁধা সাদা হয়ে গেছে। ভোরে মোটর গাড়ি, খচ্চর, উট আর ঘোড়ার পিঠে সব নিয়ে অনুসন্ধানী দল রওনা দেবে। রাতে কার্টার মনমরা হয়ে ঘুরতে বেরিয়েছেন তাঁবু ছেড়ে। জ্যোৎস্না রাত। আনমনে ঘুরতে ঘুরতে কার্টার ফেরাও দ্বিতীয় রামেসিসের কবরের কাছে এসে দাঁড়ালো। জনহীন উপত্যকায় ফিকে জ্যোৎস্না পড়ে আছে। হঠাৎ দেখলো একটা অস্পষ্ট মূর্তি রামেসিসের কবরের ধারে দাঁড়িয়ে আছে। কার্টার বলল, কে কে ওখানে? অমনি নির্জন নিশুতি রাত কাঁপিয়ে একটা অট্ট হাসি শোনা গেল। কার্টার চমকে উঠেছিল। কাঁপতে কাঁপতে বলল, কে কে হাসছো এমন করে? কে তুমি? জবাব এলো, আমি তোমার প্রাণদাতা, হাসছি তোমার নির্বুদ্ধিতার জন্য। আমার আমার প্রাণদাতা? তার মানে? ভিক্টোরিয়া পার্কে তোমার সঙ্গে আমার কথা হয়েছিল, মনে পড়ে না? কার্টার শিউরে ওঠে, কথা জড়িয়ে যায় মুখে। কোনো রকমে বলে, আপনি আপনি বেননেস? হ্যাঁ, আমি সেই অভিশপ্ত কিশোর ফেরাও তুতেনখামেনের প্রধান পুরোহিত বেননেস। শোনো কার্টার, তুতেনখামেন কিশোর বয়সে দুর্বিনীত ছিল বলে তাকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন। তার আত্মা নরক যন্ত্রণায় হাজার হাজার বছর ধরে কষ্ট পাচ্ছে। তার মুক্তি হতে পারে যদি কোনো জীবিত মানুষ তার নামে আত্মবলি দেয়। আর শোনো, এই পর্যন্ত শুনেই কার্টার অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে। সে উঠে বসলো। তার মনে পড়ল সব কথা। তখনই সেখান থেকে পালাবার জন্য উঠে দাঁড়ালো। লর্ড কার্নারভনের দল হয়তো রওনা দিয়েছে, কিন্তু সে মুহূর্তে তার চোখে পড়ল রামেসিসের কবরে 3-4 হাত দূরে একটা ফাটল দেখা যাচ্ছে, এবং ফাটলের তলায় শক্ত পাথরের একটা ধাপে একটা মাছের রেখাচিত্রের মধ্যে একটা সংকেত আছে। সেই সংকেত চিহ্ন ডেভিসের পাওয়া হাঁড়ির গায়ে ছিল। তাহলে কি? দেখা মাত্র কার্টার ছুটে চলল তাঁবুর দিকে। তখন তাঁবু গুটানো হয়ে গেছে। লর্ড সাহেব ব্যস্ত হয়ে কার্টারকে খুঁজছেন, তার জন্যই রওনা দিতে দেরি হয়েছে। কার্টার হাঁপাতে হাঁপাতে বলল, পাওয়া গেছে, তুতানখামেনের কবরের খোঁজ পাওয়া গেছে। ফেরাও রামেসিসের কবরে সেই ফাটলের একটা ধাপ থেকে নিচের দিকে চলে গেছে 16টা ধাপ। শেষ ধাপের সামনে দেখা গেল একটা দরজা। এই সেই তুতানখামেনের সমাধি কক্ষ। যুগ যুগ ধরে এই সমাধি কক্ষের গুপ্তধনের কিংবদন্তি প্রচলিত। তুতানখামেনের মৃত্যুর পর নাকি প্রাসাদের সব ধনরত্ন মণিমাণিক্য তার মমির সঙ্গে এখানে এনে রাখা হয়েছিল। কেন, এই জবাব পাওয়া যায় একটি ফলকে। দেবতাদের অভিশাপে কিশোর রাজা তুতানখামেন মারা যান। তাই পুরোহিতরা বিধান দিয়েছিলেন রাজার প্রাসাদের সব ধনরত্নেও অভিশাপের ছোঁয়া লেগেছে। ওই ধন যে ব্যবহার করবে তারই অভিশাপ লাগবে এবং সাংঘাতিক রোগের কবলে পড়ে অল্প সময়ের মধ্যেই মারা যাবে। এতদিনে সেই অভিশপ্ত রাজার মমি এবং ধনরত্নের কিংবদন্তি সত্য প্রমাণিত হতে চলেছে। লর্ড কার্নারভন এবং কার্টার তো বটেই, দলের প্রতিটি মানুষ আগ্রহে উত্তেজনায় অস্থির হয়ে দরজার দিকে তাকিয়ে আছেন। অবশেষে দরজা কিভাবে খোলা যায় পরীক্ষা করছিল কার্টার।
হঠাৎ সে চমকে উঠে বলল, লর্ড, এই দরজা মনে হচ্ছে কোনো এক সময় ভাঙা হয়েছিল যেন। লর্ড কার্নারভান বিস্মিত হয়ে বললেন, সে কি? হ্যাঁ লর্ড, এই দেখুন, দরজার শিলমোহরগুলো দুভাগ হয়ে আছে এবং কেউ সেই ভাঙা জায়গাটা আবার জোড়া দেওয়ার চেষ্টা করেছে। তাছাড়া কপাটের জোরের দিকটা লক্ষ্য করুন, চিরকে আছে জায়গায় জায়গায়। লর্ড কার্নারভান পরীক্ষা করে দেখলেন, বললেন, তাই মনে হচ্ছে কাটার, কিন্তু যদি তাই হয় তাহলে নিশ্চয়ই এক তিল সোনা দানা আর নেই। মমিটা আছে কিনা তাও সন্দেহ। কাটার চিন্তিত মুখে বলল, তাহলে দরজা ভেঙে দেখা যাক কি হয়েছে। লর্ড কার্নারভান বললেন, কিন্তু সত্যিই ভেতরে কিছু যদি না থাকে তাহলে শেষ পর্যন্ত বিশ্বের পুরাতাত্ত্বিকরা, এমনকি লন্ডনের জাদুঘর কর্তৃপক্ষ ভাবতে পারেন আসলে হয়তো আমরাই সব গুপ্তধন মেরে দিয়েছি এবং মিথ্যা করে রটাচ্ছি যে কারা আমাদের আগেই দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল। তাই না কাটার? কাটার ভেবে বলল, তাও তো বটে। কাটার, ব্রিটিশ আইন অনুসারে তুতানখামেনের সবকিছুই ব্রিটিশ সাম্রাজ্যের রাজকীয় সম্পত্তি বলে গণ্য হবে। অতএব আমাদের মিথ্যা বদনামের ভাগী হওয়া উচিত নয়, বরং আমরা লন্ডন জাদুঘরের কর্তৃপক্ষকে খবর পাঠাই। তাদের বিশেষজ্ঞ দলটি এসে আগে দেখুক সত্যিই দরজা আগে ভাঙা হয়েছিল কিনা। তারপর তাদের সামনেই আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকবো এবং কি আছে দেখব। এমনটি হলে কেউ আমাদের চোর বদনাম দিতে পারবে না। কাটার সায় দিয়ে বলল, ঠিক বলেছেন লর্ড, আজই টেলিগ্রাম করার ব্যবস্থা করি। লোক পাঠানো হলো কায়রো শহরে। সেখান থেকে টেলিগ্রাম গেল আর তুতানখামেনের সমাধিকক্ষের দরজায় পাহারার ব্যবস্থা হলো। লর্ড কার্নারভান এবং কাটার তো সজাগ রইলেনই, পালাক্রমে রাত জেগে প্রহরীদের দিকেও লক্ষ্য রাখলেন দুজনে। চতুর্থ রাত্রে এক সাংঘাতিক ঘটনা ঘটল। শেষ রাত্রে ছিল লর্ড কার্নারভানের পাহারার পালা। কাটারকে জাগিয়ে তিনি তাঁবুতে শুতে গেলেন। রামেসিসের কবরের কাছে তাঁবু। লর্ড চলে যাওয়ার কিছুক্ষণ পরে কাটার যেন একটা আর্তনাদ শুনলেন কোথাও। একজন প্রহরীকে পাঠালো ব্যাপারটা অনুসন্ধান করতে। একটু পরে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, লর্ড সাহেব পড়ে আছেন রামেসিসের কবরের উপরে। সেই শেষ রাত্রে হইচই পড়ে গেল। লর্ড সাহেবের শরীরে কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু তিনি মারা পড়েছেন। মুখের কষায় গ্যাঁজলার সাথে রক্ত আছে, নাকেও কয়েক ফোঁটা টাটকা রক্ত। লর্ড কার্নারভানের মৃতদেহ কায়রো শহরের মর্গে পাঠানো হয়েছিল। সব ব্যবচ্ছেদ করে ডাক্তাররা মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি। রিপোর্টে শুধু লিখেছেন হার্ট ফেল। সম্ভবত আকস্মিকভাবে ভয় পেয়ে কিংবা উত্তেজিত হয়েই হার্ট ফেল করে মারা পড়েছেন। অবশ্য তার বয়স হয়েছিল, তার উপর 10 বছর ধরে এইরকম একটা পাণ্ডব বর্জিত জায়গায় কাটানো, স্নানাহার নিয়মিত ছিল না, নার্ভের ওপরে দিনের পর দিন 10 বছর ধরে তীব্র চাপ পড়ছিল। মানসিক অবস্থা ও স্বাস্থ্য দুই বিচার করে বলা যায় হার্ট ফেল হওয়াটা অস্বাভাবিক নয়। 7 দিন পরে লন্ডন থেকে বিশেষজ্ঞরা এসে পড়লেন। সবাই দুঁদে পুরাতাত্ত্বিক এবং প্রাচীন জিনিস সম্পর্কে প্রত্যেকেরই অসাধারণ জ্ঞান। তারা সমাধিকক্ষের দরজা পরীক্ষা করে বললেন, হ্যাঁ, কয়েকশো বছর আগে কেউ বা কারা এই দরজা ভেঙে ঢুকেছিল। বেরিয়ে এসে আবার দরজা আগের মতো আটকাবার চেষ্টা করেছে। শিলমোহরগুলো জোড়া তালা দিয়ে এঁটে সেঁটে দিয়েছে। ডাকাত ছাড়া আর কে হতে পারে তারা? বিশেষজ্ঞদের সঙ্গে নানান দেশের কিছু সাংবাদিক ও ফটোগ্রাফারও এসেছিলেন। অনেক ছবি তোলা হলো দরজার। রেকর্ড হিসাবে এ ছবির দাম আছে। দরজা ভেঙে ফেলা হলো। ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো প্রথমে, তারপর ক্রমশ একটা মিঠে গন্ধ ছড়ালো, বাসি ফুল কিংবা পুরনো আতরের গন্ধের মতো। ভেতরে ঘন অন্ধকার থমথম করছে দিন দুপুরে। পেট্রোম্যাক্স বাতি জেলে বিশেষজ্ঞরা ভেতরে ঢুকলেন। তারপর হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘরের মেঝে ছড়িয়ে রয়েছে কিছু ডালা ভাঙা বাক্স প্যাটরা, সিন্দুক
এবং মেঝের উপরে বহু মূল্য প্রাচীন কাপড় চোপড়, আর কিংবদন্তি খ্যাত সেই সোনা হীরা মণি মুক্ত। তাছাড়া রয়েছে রত্নখচিত অজস্র দেবতার মূর্তি, কারুকার্যময় পাত্র এবং প্রচুর ছবিও। প্রথম ছবিটি তুললেন ইলাস্ট্রেট লন্ডন নিউজ পত্রিকার ফটোগ্রাফার। সেই ছবি কদিন পরে ওই পত্রিকায় ছাপাও হয়েছিল। আজও তাই বিভিন্ন বইপত্তরে দেখতে পাওয়া যায়। বিস্ময়ের ঘোর কাটলে বিশেষজ্ঞরা পরীক্ষা করে বললেন, ডাকাতরা সব ধনরত্ন নিয়ে পালাবার মুখে হঠাৎ কোনো কারণে সব ফেলে পালিয়ে গেছে এবং বাইরে দরজাটা আটকে দিতে বাধ্য হয়েছে, এমনকি ভাঙা শিলমোহরও জোড়া দিয়েছে। আমরা তো সেটা দেখেই এসেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা এমন করে সব ফেলে পালালো? কাটার বলল, আমার ধারণা ওরা সম্ভবত প্রচন্ড ভয় পেয়েছিল। একজন বিশেষজ্ঞ বললেন, কিসের ভয়? কাঠার মাথা নেড়ে বলল, জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আতঙ্ক ছাড়া আর এর কোনো ব্যাখ্যা হতে পারে না। যেন তারা কোনো অশরীরী আত্মার বিভীষিকা দেখে পালিয়ে গিয়েছিল এই ঘর থেকে। এ ঘরে তুতেনখামেনের মমি নেই। সামনে একটা ছোট্ট দরজা দেখা যাচ্ছিল, সেই দরজাটা কিন্তু অক্ষত। তার জোরে তুতানখামেনের সাংকেতিক চিহ্ন আঁকা শিলমোহর। ভাঙালো সেটা। ভিতরে ঘুপচি একটা ঘর। ঘরের মধ্যেখানে কফিন দেখা গেল। কফিনের ভিতর তুতানখামেনের মমি। অভিশপ্ত বালক রাজা ঘুমিয়ে আছেন অনন্ত ঘুমে। কফিনের ঢাকনাটা সোনার পাতে তৈরি। সে বাজারে তার দাম হিসেব করা হয়েছিল 50,000 পাউন্ড। টাকার হিসাবে সে যুগেই লক্ষাধিক টাকা। এই দ্বিতীয় ঘরেও পোড়ামাটির পাত্রে অজস্র মণিমুক্ত ভরা। শিলমোহর ভেঙে সব গুণে তালিকা তৈরি হলো। দুই ঘরে যে ধনরত্ন পাওয়া গেল, কাটার তার একটা মোটামুটি তালিকা করেছিলেন। এখনো সেই তালিকা আছে লন্ডন জাদুঘরে। কিন্তু তালিকার ধনরত্ন, আচ্ছা সে কথা পরে বলছি। তুতেনখামেনের মমি এবং গুপ্তধনের আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। ব্রিটিশ সেনাবাহিনী পাঠানো হলো রাজার উপত্যকায় পাহারা দিতে। গুপ্তধন নিয়ে যাওয়া হবে লন্ডনে। কিন্তু সেসব কাণ্ডের আগে ঘটল বিচিত্র সব ঘটনা। বিশেষজ্ঞদের মধ্যে পরস্পর তীব্র কলহ বেঁধে গেল। কি নিয়ে কলহ আজ আর জানার কোনো উপায় নেই, যদিও অনুমান করতে অসুবিধা হয় না কিছুই। পরস্পরের মধ্যে কলহের পরিণামে কেউ খুনও হয়ে গেলেন। কাটারকে মেরে ফেলার ভয় দেখিয়ে উড়ো চিঠি আসছিল। তাঁবুর মধ্যে সেই সব চিঠি এনে কে ফেলে রেখে যেন যেত। কাটার শেষ পর্যন্ত ভয় পেয়ে লন্ডনে পালিয়ে গেল। একটা ব্যাপার আঁচ করা যায়, গুপ্তধনের লোভেই যেন এসব কাণ্ড হচ্ছিল। কিন্তু এ পর্যন্ত একটা কারণ আমরা আঁচ করতে পারি, পরের ঘটনার ক্ষেত্রে তা আর পারা যায় না। বিশেষজ্ঞদের মধ্যে খুনোখুনির পর যারা বেঁচে ছিলেন, যে যার দেশে ফিরে গেলেন। তারপর অদ্ভুত রোগে ভুগে অল্প সময়ই মারা পড়েন। সমকালীন সংবাদপত্রে লেখা আছে রহস্যময় মৃত্যু। আর কাটার, এক সকালে তাকেও বিছানায় মৃত দেখা গেল। মৃত্যুর কারণ অজ্ঞাত, শুধু বলা হলো হার্ট ফেল। তার পাশে ডাক্তাররা লিখে রেখেছেন সম্ভবত ভয় পেয়ে কিংবা আকস্মিক উত্তেজনা। কিন্তু তার চেয়েও বিচিত্র ব্যাপার, লন্ডনে শেষ পর্যন্ত তুতানখামেনের গুপ্তধন বলে যে ধনরত্ন নিয়ে যাওয়া হয়, কাটারের বেসরকারি তালিকা অনুসারে তা মাত্র 10% বাকি 90% কোথায় গেল আজ আর তার কোনো পাত্তাই মেলেনি। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর কি গল্প শুনতে চাও জানাতে পারো কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে দেয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে DM করে। আচ্ছা, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো।